এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখানে বসো। এখানেই ঠিক আছি। আমি তো ঠিক নেই সিনথি। মানে? এখানে বসো। সিনথিয়া ইরফাদের হাতের সাইডে বসে, ব্যাট ফোল্ড করে শরীর এলিয়ে বসে ইরফাত। দুহাত ছড়ে ভালোবাসার জোয়ারে ভাসাতে ধীর শান্ত গলায় বলে, আমার বিষাদগ্রস্ত রক্তিম হৃদয়ে শান্তির নহর হয়ে আলিঙ্গনে জড়িয়ে নাও, শুষে নাও সমস্ত ব্যথা। জড়িয়ে ধরবো? ব্যথা লাগবে না? ব্যথাটা পিঠে বুকে জায়গা শূন্য পড়ে আছে তো। অন্ধকারাচ্ছন্ন রাত্রির শেষ, শুরু এক স্বর্ণালী সকালের। তবে পৃথিবীর কিছু কিছু মানুষের জীবন এই আলো ঝলমলে দিনেও অন্ধকারে তলিয়াছে। শুভা তাদের মধ্যে একজন। সকালের শুরুতে বাসায় ফিরে শুভা ক্লান্ত শরীর তুলতুলে বিছানায় আসে ঘুম দিতে টানছে তাকে। তবে তার না আছে মনের বিশ্রাম, না আছে শরীরের। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাসায় বসবে সে, তার মা কিছুক্ষণ হাসপাতালে সুমনের কাছাকাছি থাকবে। সুমনের শরীরে বিষের পরিমাণ অনেক বেশি। বয়সের পরেও তার প্রাণ আশঙ্কায়। খাদ্যনালীয় ও ফুসফুসেও প্রভাব পড়েছে। তাকে রাখা হয়েছে ইন্টেন্সিভ ট্রিটমেন্ট ইউনিটে। খরচের দিকে তাকাতেই নিজের হাত পা অসাড় হয়ে আসে। শুভা মনে মনে তলিয়ে ভাবে, তার স্পর্শে আজকাল অশান্তির সূত্রপাত। বাসায় পা পড়তে একদল লোক লাইন দিয়ে আছে, যাদের সকলের মুখের কথা একই। তাদের থেকে সুমন টাকা নিয়েছে। তবে তাদের কী করে বোঝাবে কালকের হাসপাতালের বিলটাও লজ্জা মাটি চাপা দিয়ে হাত পেতে নেয়া। বাবার ওষুধ, বাসার খরচ, হাসপাতালের বিল সব মিলিয়ে পুরো পৃথিবী তার দুলছে। বাসায় ফিরতে একের পর এক কলিং বেল করা নাড়ছে। ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে সে। তবে সে কি আদৌ টাকা দিতে পারবে? টাকা না দিলে তারা কি ছাড়বে তাকে? মান সম্মান কোথায় যাবে? এত এত মানসিক যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা। ওয়াশরুমে প্রবেশ করে শুভা। ফ্রিজ থেকে আনা কিউব আকারের বরফের টুকরোগুলো বালতির পানিতে মেশায়। গরম ধোয়া ওঠা মাথার ভেতরের যন্ত্রণা কমাতে না পারলেও উপরের যন্ত্রণা কমাতেই হবে। লাল রঙের মগে পানি নেয় শুভা, এরপর মাথায় ঢালে। ঠিক সে সময় তীব্র শব্দে কেঁপে ওঠে কলিং বেল। আজকাল কলিং বেলের মৃদু গুঞ্জনের শব্দটাও বিকট তীব্র ঝাঁঝালো লাগে। এক মুহূর্তের জন্য শান্তি নেই। বালতি ভর্তি পানিতে পানিপূর্ণ মগটা ছুঁড়ে মারে শুভা। মাথার পানিগুলো ছুঁয়ে পড়ছে গা বেয়ে। লুকিং গ্লাসে চোখ রাখে শুভা, এরপরেই খুলে দেয় দরজা। অতঃপর, সুমন আছে? ও অসুস্থ, হসপিটালাইজড। তুমি জানো না? না আপা। ভেতরে এসো। ভিতরে যাব না আপা, আসলে বলো। 15 দিন প্রায় হয়ে এলো। আমার কাছে থেকে 40,000 টাকা এনেছে। আসলে আমি তো আর ইনকাম করি না। বাসায় ফ্রিজ কেনার জন্য দিয়েছিল। ও বলল আঙ্কেল নাকি অসুস্থ, টাকা লাগবে। পরে দিয়েছিলাম, কিন্তু টাকাটা আর দেয়নি। ওইদিকে আমি তো আর বাসায় ঢুকতে পারছি না। বাবা মা ভাবছে কি না কি অপরাধে জড়িয়ে যাচ্ছি, টাকা পয়সা উড়াচ্ছি, না হয় নেশাপাতি করছি। তাদের বোঝাতে পারছি না আপা। আজ যে করেই হোক টাকা দিতেই হবে আপা। শুভা দুর্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে কি উত্তর দিবে সে? উত্তর দেওয়ার মতো কিছু না থাকার মুহূর্তে কি বলতে হয়? পৃথিবীর কিছু যন্ত্রণা কেবল অনুভব করা যায় যখন তা নিজের সাথে ঘটে। এই যন্ত্রণা কাকে বোঝাবে সে? কিভাবে বোঝাবে তার অসহনীয় লাগছে? ইরফাদের মতো একজন হৃদয়বান বন্ধু ছিল বলে এখনো হাসপাতালের বিল টান পড়েনি। কিন্তু এরপর, এরপর কি? জীবনের কাছে তার একটাই প্রশ্ন, এরপর কি? শুভা কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, ভাই, দেখো ও হসপিটালিস্ট। ওর ভালোভাবে বাসায় ফিরে আসুক। আলোয় ম্যানেজ। আমি সবার টাকা দিয়ে দেবো। কিন্তু আপা আমি তো ফেসে গেছি। বাসায় আজ টাকা অথবা ফ্রিজ না নিয়ে গেলে আমাকে মেরে ফেলবে। আমি কি তোমার বাবার সাথে কথা বলবো? জানি না আপা, যদি পারেন ম্যানেজ করেন, আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি তোমার বাবার নম্বরটা দিয়ে যাও, আমি কথা বলবো। কথা শেষ করে
বিছানায় বসে শুভা, চিন্তায় শক্ত ঢুক গিলছে একটু পরপর, শুকনো চরচরে ঠোঁটটা ভিজে নিচ্ছে বারবার। এভাবে কতক্ষণ টিকবে? ভুল এমন একটা জিনিস যা সব জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। এক ভুলে পরিবারের সবার জীবন এখন আগুনের মতো ধাও ধাও করে চলছে। ঠিক সেই মুহূর্তে আরেকবার কলিং বেল। শুভা চোখ খিচে বন্ধ করে ফেলে। সত্যি আর নেওয়া যাচ্ছে না। অনেকটা সময় দাঁতে দাঁত পিষে বসে থাকে, তবে কলিং বেলের অনবরত ডাকুনিতে সে টিকতে পারে না। দরজা খুলিয়ে আটকে ওঠে শুভা। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, আপনি? বছর শতেক আগের ঘটনা। শুভার রূপের প্রেমে পড়া যুবক তাকে এক পলক দেখার অপেক্ষায় প্রতীক্ষায় রাস্তার মুড়িয়ে দাঁড়িয়ে থাকতো। সকাল বিকাল সন্ধ্যা সর্বদা উপেক্ষা করে এসেছে তাকে, এমনকি ফিরে দিয়েছে তার দেয়া প্রস্তাব অহরহবার। রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কখনো বাসার দরজায় আসার সাহস দেখায়নি, কিন্তু সে আজ বাড়ির দরজায় দাঁড়িয়ে। কিন্তু কেন? শুভা বলে, আতিক ভাই, আপনি? এলাম প্রয়োজনেই এলাম। ভেতরে যেতে বলবে না? আসলে বাসায় কেউ নেই তো। ও, তাহলে কি আর করার, দাঁড়িয়েই কথা বলি। শুনলাম তোমার ভাই কি একটা খেয়ে খাদ্যনালি গলিয়ে ফেলেছে, এখন কি অবস্থা? আল্লাহ চাইলে সুস্থ হলেই খুব শীঘ্রই বাসায় ফিরবে। দোয়া করবেন। সে তো অবশ্যই। তবে শুভা তোমার ভাই তো আমার থেকে টাকা নিয়েছিল, ওই আর কি লাখখানেকের মতো। টাকাটা খুব দরকার। শোভার চোখ কুয়াশার ধোয়ার মতো চেপে আসে। এমন একটা মানুষকেও সুমন ছাড় দেয়নি, এই লোকের কাছে পর্যন্ত গেছে। এখন কি উত্তর দেবে সে? শোভা মিনমিনে দুর্বল গলায় বলে, দেখেন ভাই, ও কার থেকে টাকা নিয়েছে তা তো আমি জানি না। ও ফিরুক, আমি শুনবো, তারপর সবার টাকাই দিয়ে দেব। আর যদি না ফিরে, আমার টাকা কি আকাশ থেকে পড়বে? এমন বলছেন কেন ভাই? দোয়া রাখবেন ও যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ফেরে। ওর সমস্ত ভুল শোধরানোর একটা সুযোগ পাক। ওর জীবনটা আমি ফুলের মতো সুন্দর করে দিব। সে তুমি দিও, আগে টাকাটা দাও। বললাম তো দিব। টাকা যখন দরকার তখন না দিলে সে টাকার মূল্য নেই। এখন দরকার মানে এখন দিবে। আমি কি করে বুঝবো ও আপনার থেকে টাকা নিয়েছে? এই নাও সমস্ত প্রমাণ। টাকা নেওয়ার সময়ের একটা ভিডিও তোলা আছে, তোমাকে দেখাচ্ছি। টাকাটা দিয়ে দাও। আমাকে একটু সময় দিবেন তো? সময় 5 মিনিট। হয় টাকা দিবে, নয় আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে আমাকে বিয়ে করবে। আতিক ভাই, বলো কি করবে? আমি টাকা ফেরত দেব, সময় লাগবে। কোনো সময় নেই। টাকা দিতে না পারলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সুযোগ নিচ্ছেন আতিক ভাই? সুযোগ বুঝে কখনো কখনো আঙুল বাঁকাতে হয়, নাহলে সব হারাতে হয়। টাকা এই মুহূর্তে নেই, আর আমি আপনার প্রস্তাবে রাজিও নই। আপনি যা পারেন করেন। আতিক লম্বা গুফের প্রান্ত হাতের আঙ্গুলে পেঁচায়। মুখে তার পৈশাচিক হাসি। ফোনের ডায়াল কলে কাঙ্ক্ষিত নম্বরটি। অতঃপর, এই চলে আয়, ঘরে সব জিনিসপত্র নিয়ে যা আমার বাসায়। শুভা কপাল কুঁচকে দাঁড়ায়, চোখের দৃষ্টি ক্ষীণ, তীক্ষ্ণ গলায় বলে, ঘরের জিনিসপত্র মানে? মানে লাখ টাকার জিনিস তো ঘরে আছেই। এই যে খাট, বিছানা, তোশক, ফ্রিজ, আলমারি লাখ টাকার বেশিই হয়ে যাবে। এত নিজ মনের পরিচয় দিলেন? বড় মন তো দেখেই এলাম এতদিন, কাজে তো আসলো না। তোমার ঘটি বাটি বন্ধ করলেই কিনা তোমার মা বাবার চাপ পড়বে। তাদের বলে যাব, তাদের মেয়ের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। মানুষকে ট্র্যাপে ফেলে কি আর ভালোবাসা হয়? আপনি তো নিজের আসল রূপটাই দেখিয়ে দিলেন। সবারই দেখা উচিত ভেঙে পড়ার মুহূর্তের অনুভূতি কেমন। সহসায় পায়ে পায়ে ঘরে ঢুকে একের পর এক লোকজন। শুভা বাধা দিয়েও পেরে ওঠে না। একের পর এক সব জিনিসপত্র টেনে বের করে হাতে হাতে নিচে নিয়ে যায় সবাই। শুভা হায় হুতাশ করতে থাকে। কল দেয় ইরফাদের নম্বরে, তবে দুটো কল রিং হতে হতে কেটে যায়। শুভা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আর দেখতে থাকে মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্যপট। তার হাতে কেনা তার পছন্দের খাটের স্ক্রু খোলা হচ্ছে, শূন্যে তুলে নিয়ে যাচ্ছে তার সবচেয়ে পছন্দের
গাঢ় নীল রঙের ফ্রিজটাও, শখের আলমারি, সব সব কিছু চোখের সামনে থেকে নাই হয়ে যাচ্ছে। সবশেষে তার অসুস্থ বাবাকে দুজনে ধরে মেঝেতে শুয়ে দিল। আর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভা, নিস্তব্ধ, নীরব, নির্বাক। শুভার এক চোখ থেকে চুপ করে পড়ল নোনা জল। দুঃখ, যন্ত্রণা আর হাহাকার ঠেকল গলায়। তিক্ত গলা ঠেলে ভাঙা স্বরে বলল, আতিক ভাই, আপনি বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। সেদিন আপনার পাগলামি দেখেছি, আপনার চোখের হাহাকার দেখেছি। কেন এক কারণে আমি হয়তো সম্মতি দিইনি, তবে আমি বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন। কেটে গেছে অন্ধকারাচ্ছন্ন অনেকগুলো দিন, অনেকগুলো রাত, অনেকগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড। অপেক্ষার শেষে আজ সেই দিন রিমার। সে থানায় এসেছে। অনেক অপেক্ষার পর সেই মুহূর্ত। সামনে দাঁড়িয়ে আছে আপাদ মস্তক ভালোবাসায় মোড়ানো মানুষটি, যে কিনা যত্ন করে তার জীবনটা নষ্ট করেছে। তবে হিসেবের খাতা তো একবারের জন্য খুলতেই হবে। অন্ধকার ছুঁয়ে পড়া লোহার শেল। ওপারে দাঁড়িয়ে শুভ্র, এপারে রিমা। মাঝখানে দন্তের দেয়াল, যে দেয়াল ভেঙে আর মানুষটিকে কাছে আনা যায় না, যে শেল ভেঙে তার হাওয়াও যায় না। রিমা অশ্বাস শরীর হিমশীতল, কণ্ঠ অগ্নি। তোমার সাথে দেখা হওয়াটা ভীষণ প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার ফল, অনেক অনেক কষ্টের পর একটু স্বস্তি লাগছে। অবশেষে তোমার দেখা পেলাম। শুভ্র শ্যাল ধরে এগিয়ে দাঁড়ায়। চোখের উপচে পড়া জল ভিজছে পরনের জামা। কথা বলার অবস্থা বেগতিক। ভেজা আবছা গলায় বলে, তোমাকে খুব মনে পড়ে। তুমি আসবে আমি ভাবতেও পারিনি। আসতে তো হতোই, অনেকটা হিসাব বাকি আছে না। শেষবারের মতো একবার দেখা না হলে কি হয়? এত কঠিন গলায় কথা বলছো। যখন দুবেলার ভাতটুকু বিনা দোষে বিনা অপরাধে চোখের জল দিয়ে মেখে খেতে হয়, কোমল হৃদয়ে চোখের জল পড়ে পাথর হয়ে যায়। আমি জানি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা যদি আগে বুঝতে, না আমার জীবন নষ্ট হতো, না নিষ্পাপ বাচ্চাটার। আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করলে যদি আমার অনাগত সন্তান একটা সুন্দর জীবন পেত, তাহলেও করতাম। কি হবে আমার ক্ষমায়? আমাকে ক্ষমা করো। তুমি বাচ্চাটাকে আমার বোনের কাছে পাঠিয়ে দিও। নতুন জীবন শুরু করো। তোমার জীবনটা শুভ্র ফুলের মতো ফুরফুরে হোক। তুমি চাইলে জীবনটা অন্যরকম হতে পারত, একটা সুন্দর গল্প হতে পারত। গল্প হলো, সে এক হৃদয় বিদারক গল্প, চোখের জলের গল্প। তুমি চাইলে জীবন রঙিন করতে পারো। ভুল তো শোধরানো যায়, সময় চলে যায়নি। জীবন যদি তোমার কথার মতো সহজ হতো, তাহলে চোখের জলে জীবন ভাসতো না শুভ্র। একটা মেয়েকে বিয়ে করার আগে তার নিরাপত্তা, ভালো থাকার দায়িত্ব নিশ্চিত করা উচিত। মেয়েরা বড্ড অসহায়। স্বামী নামক আশ্রয়স্থলটা কেড়ে নিলে তাদের পুরো পৃথিবীর এক কোণে দাঁড়ানোর জায়গাও থাকে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তবে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বিশাল রূপ নিয়ে তোমাকে আমার থেকে কেড়ে নিল। আমার হয়েও তুমি আমার হলে না। হারিয়ে গেল বাড়িঘর, মা বাবা, অবশেষে তুমি সাথে আমার সন্তান। কষ্ট লাগে। শুধু দম ফুরিয়ে আছে। জীবন আমাকে শেখালো কিছু ভুল জীবনের সব কেড়ে নেয়, সব। রিমা মৃদু হাসে, তারপর বলে, রং চয়েস, রং ডিসিশন জীবনের রং শুষে নেওয়ার জন্য যথেষ্ট। ক্ষমা করবে না আমাকে? তোমার ছুটি হয়ে গেছে শুভ্র। ছুটি হয়ে গেছে সেই দিনই, যেদিন বুঝতে পেরেছি আমার চয়েস রং, আমার ডিসিশন রং। কেবিন রুমে শুয়ে আছে ইরফাত। পাশে চেয়ার টেনে বসে আছে সিনথিয়া। ঠিক সে সময়ে দরজায় কড়া নাড়ে ইভা। সিনথিয়া উঠে দাঁড়ায়। ইভা বাইরে থেকে বলে, ভাইয়া আসবো একটু? ইরফাত ফুল করা বিছানায় শরীর এলিয়ে বসে। সিনথিয়া এগিয়ে গিয়ে বলে, আসো আপু। ইভা রুমে প্রবেশ করে, ধীর গলায় বলে, ভাইয়া, সাজিদ ভাই এসেছেন এখানে কেন? তোমাকে দেখতে। জানলো কিভাবে? আমি জানি না, বাবা বলেছে হয়তো। বাবা? আমি তো বলেছিলাম কারোর সাথে বিষয়টা শেয়ার না করতে, লোকেশন না দিতে। আমি জানি না ভাইয়া,
তুমি বাবাকে বলো, আমি কি আসতে বলবো? হুম। সিনথি, ইভার সাথে বাইরে যাও, পরে আবার এসো। সিনথি আর ইভা বাইরে যায়। সাজিদ আসে এরপরে। দেখার সাক্ষাতের পরের ঘটনা। সাজিদ কেবিনের বাইরে যায়। অন্য একটি কেবিনে টুম্পা আর সিনথিয়া ছোট বল নিয়ে খেলা করছে বিছানার উপর। ইভা কেবিনের বাইরে পায়চারি করছে। এমন অবস্থায় ইভা কেবিনে প্রবেশ করে। তারপর বলে, আম্মু, আসো তো। টুম্পা খেলায় মজে আছে। সে মাথা নাড়িয়ে বলে, না, আমি খেলা করব। ইভা কাছে আসে। তারপর বলে, চলো, আঙ্কেল এসেছে, দেখা করবে, সাজিদ আঙ্কেল। টুম্পার চোখের উচ্ছ্বাস চোখে পড়ে সিনথিয়ার। একবার টুম্পা একবার ইভার চোখ পড়ে নেওয়ার চেষ্টা করে। টুম্পা তড়িঘড়ি করে উঠে ইভার কোলে। সিনথিয়া মনের সাথে তুলে ভাবে, কে এই সাজিদ, যার জন্য টুম্পার চোখে এত উচ্ছ্বাস। সিনথিয়া ইভার পিছু পিছু বাইরে যায়। ছোট্ট টুম্পা মায়ের কোল থেকে নেমে এক ছুটে চলে যায় করিডোরের শেষ প্রান্তে। কেউ একজন হাত বাড়িয়ে টুম্পার দিকে ছুটে আসছে। দুজনের মধ্যে এক হাত পরিমাণ জায়গা। টুম্পাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিচ্ছে লোকটি। এতটুকুতেই মুখের ভেতরে তাণ্ডব শুরু হয় সিনথার। কিসের সংকেত এসব? নিজের ভাইয়ের রক্ত নিজের আত্মার বন্ধনকে ছুটে যাচ্ছে ধীরে ধীরে। সাজেদ টুম্পার কপালে ছোট্ট করে হামি দিচ্ছে আর কোমল চোখে তাকিয়ে আছে ইভার দিকে। দূর থেকে এতটুকু দৃশ্যে সিনথার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। অশান্ত লাগছে। সিনথিয়া ছটফট করতে করতে ইরফাদের কেবিনে প্রবেশ করে। এক হাতে ফোন স্ক্রল করছে ইরফাদ। সিনথিয়া আনমনা হয়ে বসে ইরফাদের পাশে। ইরফাদ চোখ ফিরে তাকায় সিনথিয়ার শুকনো অশান্ত মুখের দিকে। তারপর ধীর গলায় শোধায়, কি হয়েছে? সিনথিয়ার কোমল হৃদয়ে যে ঝড় শুরু হয়েছে তা বলে দিতে চায় অবলীলায়, তবে কোথাও একটা থেমে যায়। সব এভাবে বলা যায় কি? সিনথিয়া বলে, ওই লোকটা কে? বাবার ফ্রেন্ডের ছেলে। টুম্পাকে এত আদর করছে যে? এমনি বাচ্চা পছন্দ করে তাই হয়তো। বাচ্চা তো সবাই পছন্দ করে, বাচ্চা দেখলে সবাই আদর করে। না, আমার কাছে খারাপ লেগেছে? সিনথিয়া কোমল চোখে তাকায় ইরফাদের দিকে। মানুষটা কি করে বুঝে তাকে? না বলতেই সব বুঝে নেয়। সিনথিয়া চুপচাপ থাকে। ইরফাদ ধীর গলায় বলে, ইভা যদি নতুন লাইফ চায় তাহলে ও যা চায় তাই হবে। তবে টুম্পাকে দিব না, ওকে আমি রেখে দিব। আমি রেখে দিব মানে তোমার আত্মার মানুষ তোমার কাছে থাকবে। আর ইভাপু? ইভার জীবন, ইভার ডিসিশন নিবে। আমার ভাইকে ছেড়ে দেবেন না? বাচ্চাদের মতো কথা বলছো। আমার হাতে কিছু আছে নাকি? অপরাধীরা অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। আমি কখনো আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমি বিশ্বাস করি আপনি কোনো অন্যায় করবেন না। তবে আজ একটা প্রশ্ন করি। অফকোর্স। সিনথিয়া ধীর গলায় বলে, আমার বাবা কোথায়? ইরফাদ সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, যদি বলি তোমার বাবাকে আমি মেরে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এহেম কথায় চোখ দুটো আপনা আপনি গুলগুল হয়ে যায়। কোমল কপালটুকুতে ভাঁজ পড়ে। ইরফাদ সোজা হয়ে বসে। অনেকটা ঝুঁকে আসে সিনথিয়ার দিকে। তারপর ধীর গলায় বলে, কি ছেড়ে যাবে? সহসায় টোকা পড়ে দরজায়। পূর্বের ন্যায় বসে ইরফাদ। রেদনুর রহমান ডাকেন। ইরফাত, দাঁড়িয়ে যায় সিনথিয়া। ইরফাদ সাথে সাথে বলে, বাবা ভেতরে আসো। সিনথিয়া কোমল গলায় বলে, বাবা আসুন। রেদনুর রহমান ভেতরে প্রবেশ করেন। সিনথিয়া চেয়ার এগিয়ে দেয়। তারপর নিঃশব্দে দরজার দিকে পা বাড়ায়। রেদনুর রহমান চোখ ফিরে বলেন, কোথায় যাচ্ছ মা? বাইরে যেতে হবে কেন? এসো এখানেই। সিনথিয়া দাঁড়ায়। আবারও ধীর পায়ে পূর্বের জায়গায় দাঁড়িয়ে থাকে। রেদানুর রহমান বসান ছেলের পাশে। ছেলের বলিষ্ঠ হাতের উপরে হাত বুলিয়ে দেন আর কোমল গলায় বলেন, আব্বা, এখন কেমন লাগছে? ইরফাদের চোখে মুখে শান্তির ছোঁয়া। ওষ্ঠাধর হালকা করে ছুঁড়ে বলে, সকাল থেকে হাজারবার জিজ্ঞেস করেছো বাবা, আমি তো বলেছি আই ফিল বেটার। সন্তান অসুস্থ থাকলে বাবা মায়ের হৃদয় শান্ত থাকে না। প্রতি সেকেন্ডের ভালো মন্দের খবর না শুনলে অন্তর ঠান্ডা হয় না আব্বা। তুমি বাবা হও, তুমিও বুঝবে। শেষের কথাটা শুনে এক পলক তাকায় ইরফান সিনথিয়ার চোখের দিকে। চোখে চোখ পড়তে অজানা কারণে শরীর হিম হয়ে আসে সিনথিয়ার। কেন, কি কারণে তার কারণ জানা নেই। চোখ সরিয়ে দৃষ্টি নিচু করে সিনথিয়া। ইরফাত
চোখ ফিরে নেয়, রেদওয়ানুর রহমানের দিকে ফিরে বলে, বাবা, সাজিদ কেন এসেছিল? তুমি লোকেশন কেন দিলে? আমি তো নিষেধ করেছিলাম বাবা। আমার মনে হয় সাজিদ ইবার সাথে কথা বলে। ইবা তোর ব্যাপারে না বললেও ছেলেটা বুঝতে পেরেছিল বাসায় কিছু হয়েছে, বাসায় এসেছিল। যেহেতু বাসায় কেউ নেই, ওই জন্য আমাকে কল দিয়েছিল, ওই জন্য বলা। নিষেধ করেছিলাম তো বাবা। আচ্ছা আব্বা, সরি। ইভা কি চাচ্ছে এখন? কিছু বলেনি, কথা বলে দেখতে হবে। সাজিদ তো অনেক দিন হলো বলে, তুই ছিলি না তাই বিষয়টা পিছিয়ে আছে। আজ বাসায় ফিরেই সাথে একবার কথা বলিস। সম্মতি থাকলে না হয় সাজিদের ফ্যামিলিকে ডেকে নিব। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই বাবা। ইভার লাইফ, ইভার ডিসিশন। আমার চোখে দেখা ছেলেদের মধ্যে সাজিদ অন্যতম। সো আমার কোনো কথা নেই। তবে টুম্পাকে আমি আমার কাছে রাখতে চাই। এইটুকু বাচ্চা মা ছাড়া থাকবে? আর ইবা? টুম্পার লাইফ রিস্ক বা অন্য কোনো প্রবলেম ফেস করুক, কোনো ট্রমার মধ্যে বড় হোক, আমি চাই না। আমার প্রথম সন্তান হিসেবে ও বড় হবে। আমি জানি তুই ওকে সবচেয়ে ভালো রাখবি, তবে বাচ্চারও তো মাকে প্রয়োজন, মায়ের প্রয়োজন। মায়ের আদর ও পাবে, ওর যখন যেতে ইচ্ছে করবে যাবে। শুধু ওর দায়িত্বটুকু পালন করব যাতে কারোর উপর ভার না হয়। আমাদের কাছে থাকলে আমি জানি সিনথিয়া ওকে আগলে রাখবে, যতটা নিজের সন্তানকে আগলে রাখে। এতটুকু বলে সিনথিয়ার দিকে তাকায় ইরফাত, তারপর বলে, কি পারবে তো? সিনথিয়া চুপচাপ নিঃশব্দে মাথা নাড়ায়। তবে অন্য একটা ব্যথায় বুক ভার হয়ে আসে সিনথিয়ার। নিঃশব্দ নীরবে দাঁড়িয়ে থাকে সিনথিয়া, সময়ের অপেক্ষা। 1 মিনিট সময় পেলেও ইরফাদের সাথে এই ব্যাপারে কথা বলবে সিনথিয়া। বাসায় ফেরার পর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা থপথপে ড্রয়িং রুম, আধুনিক ডিজাইনের সোফায় বালিশ ফেরিয়ে শুয়ে আছে ইরফাত। বসে আছেন রেদওয়ানুর রহমান। কড়া লিকারের চা আর স্ন্যাক্স নিয়ে আসে ইভা। সিনথিয়া আসে সাথে সাথে। ট্রে থেকে চিকেন স্যুপের বাটিটা ঈশ্বরায় দেখায় সিনথিয়াকে, তারপর বলে, ভাইয়াকে দাও আর চাটা বাবাকে। সিনথিয়া চুপচাপ কাজ করে। রেদওয়ানুর রহমান চায়ের কাপটা তুলে নেন, তারপর বলেন, ইবা, বসো তো আম্মা, তোমার সাথে কিছু কথা আছে। এই মুহূর্তে কী নিয়ে আলোচনা হবে সিনথিয়া তা জানে, তাই চুপচাপ সোফা পেরিয়ে নিজের রুমে ফেরার জন্য পা বাড়ায়। ঠিক ওই মুহূর্তে রেদওয়ানুর রহমান ডাকেন, সিনথিয়া, এখানে আসো। ইরফাত উঠে বসে। বাটি থেকে ধোয়া ওঠা স্যুপ চামচ নাড়িয়ে তুলে নেয়। রেদওয়ানুর রহমান চায়ের কাপে গাঢ় চুমুক দিয়ে বলেন, তুমি এবারই মেম্বার, সকল আলোচনায় তুমি থাকবে, তোমার মতামত জানাবে। তুমি এই বাসার অংশ, এইখানে তোমার কৃতিত্ব অনেক বেশি। তুমি এবারই বউ, আমার ইফাদের অর্ধাঙ্গিনী, সুতরাং কোনো আলোচনা থেকে নিজেকে দূরে রাখবে না। বসো ইফাদের পাশে। সিনথিয়া নিঃশব্দে ধীর পায়ে বসে ইরফাদের পাশে। ইভা বসে সিঙ্গেল সোফায়। রেদওয়ানুর রহমান চায়ের কাপে চুমুকের ফাঁকে ফাঁকে কথা বলেন, আমি সবসময় তোমাদের বাক স্বাধীনতা দিয়েছি। যে কোনো প্রবলেম, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সাথে ডিসকাস করে নেওয়ার সুযোগ দিয়েছি। আলোচনার বেলায় আমি তোমাদের বাবা নই, বন্ধু। তবু কোনো বিষয় আমাকে বলতে আনইজি লাগলে ভাইয়াকে বলবে, না বলতে পারলে চিরকুট লিখবে। এরপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। বাবা শেষে অবশ্যই সন্তানের ভালোটাই আমি চাইব। এখন কাজের কথায় আসি। সাজিদ অনেক দিন ধরে আমাদের বাসায় আসা যাওয়া করে। তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার সত্যিই মনোমুগ্ধকর। না হলে তেমন সম্পর্ক না থেকেও এই বাসায় আসা যাওয়া করতে পারতো না। লিসেন, ছেলেটা কিছু বিষয় ক্লিয়ার করেছে। এখন আমি আর ইফাত এই বিষয়ে অবগত যতটা সাজিদ বলেছে, কিন্তু তোমার মতামত জানা প্রয়োজন। লজ্জাবতী গাছের নুয়ে পড়া পাতার মতো মাথা নুয়ে ফেলে। বাবা ভাই খুব বন্ধুসুলভ আচরণ করলেও কিছু বিষয়ে মুক্তভাবে কথা বলা যায় না। এটার নিচু মাথা দেখে ইরফাত বলে, সব ক্লিয়ারলি বলো, না হলে বুঝবো কি করে? ইভা মাথা নিচু করে বলে, তোমরা যা ভালো বোঝো। ইরফাত সুপের বাটিটা টেবিলের উপর রাখে, তারপর এক পা মেঝেতে নামায়, বালিশটা পিঠের পেছনে দিয়ে শরীরে এলিয়ে দেয়, তারপর বলে, ডিসিশন তোমার, আমরা শুধু দেখব ডিসিশনটা ঠিক কিনা। সাজিদ ভালো ছেলে, তোমার ইচ্ছে থাকলে আজকেই ডাকবো তাদের। এমন কথায় বুকের মধ্য কেঁপে ওঠে সিনথিয়ার। সবটা এখানে ছিন্ন হয়ে যাবে, এখানে ইতি টানা হবে।
তার যে খুব অশান্তি লাগছে। রাফসানের শেষ শেষ রূপটা সে তো নিজের ভুল বুঝতে পেরেছে। ভালো হতে চেয়েছে। ওই যে রিসোর্টের দিনগুলো, তার ভাইয়ের চোখে টুম্পার জন্য দুর্বলতা দেখেছে। অনুতাপের উত্তাপে রাফসান ঝলসে যাচ্ছিল। তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নয়? হাতের শক্তিটা ক্রমশ শূন্য হয়ে আসছে। সোফার কর্নারে বসে থাকা সিনথিয়া অজান্তেই মেলে রাখা ইরফাদের পায়ের তালুর উপর হাত রাখে। উষ্ণ পায়ে বরফ শীতল হাতের স্পর্শ পেয়ে জমে যাওয়া সিনথিয়ার পানে এক পলক তাকায় ইরফাদ। তারপর ইভার উদ্দেশ্যে বলে, আজ কি ডাকবো? ইভা মাথা নুয়ে রেখে জবাব দেয়, ভাইয়া, পার্সোনালি আমার কোনো ইচ্ছে নেই নেক্সট কোনো সম্পর্কে জড়ানো। তবে টুম্পার কথা ভেবে আমি ভেবেছিলাম বিষয়টা। সাজিদ ভাই টুম্পাকে খুব ভালোবাসে, ওই জন্য ভেবেছিলাম আর কি। ফার্স্টের কিছু ঘটনায় এই কয়েকটা বছরে যা যা ফেস করেছি, টুম্পার উপর কোনো ইফেক্ট না পড়ুক। আমার একটা বিষয় ক্লিয়ার করার আছে। আমি তো সিঙ্গেল ছিলাম, তাই তখন টুম্পার সমস্ত ভার আমি বহন করতে পারিনি। এখন সিনথি আছে, টুম্পা আমার কাছেই থাকবে। ওকে ছাড়া তো আমি বাঁচবো না ভাইয়া। ওর জন্য ওই সাজিদকে এক্সপেক্ট করতে চেয়েছি। তুমি ওকে নিয়ে নিলে আমি কেন নতুন লাইফে জড়াবো? আমি এখানেই থাকবো। ওকে পুরোপুরি নিতে চাইনি। ও আমার কাছে পার্মানেন্ট থাকবে, তোমার কাছেও যাবে যখন যেমন খুশি। শুধু ওর জীবনের সমস্ত কিছুর দায়িত্ব আমি পালন করব। তাহলে বিয়ের বিষয়টা থাক। জীবনে ভুল থাকবেই, রং চয়েস, রং ডিসিশন নিয়ে জীবন নষ্টের পর যদি জীবনকে নতুন করে সাজানোর সুযোগ থাকে, তাহলে কেন তুমি জীবনকে সুযোগ দিবে না? আমি দেইনি। টুম্পার জন্যই এমন ডিসিশন নিয়েছি আমি। আমি ওকে বন্দি করে রাখতে চাইনি, ওকে আমার কাছে রাখতে চাই যাতে ওর লাইফ রিস্ক না থাকে, কারো জীবনের বোঝা না হয় বাচ্চাটা। ও একটা স্বাধীন লাইফ লিড করবে, যেখানে এই সকল বিচ্ছেদের বিষণ্ণতা টুম্পাকে না স্পর্শ করে। সর্বোপরি ওর একটা ভরসার জায়গা থাকবে, ওর মাথার উপর একটা ছাদ থাকবে। জীবনের কোনো একটা সময়ে ও যেন ইনসিকিউর ফিল না করে। তাহলে তো হয়েই গেল ভাইয়া, আমার আর বিয়ে করার কি দরকার? জীবন খুব সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত জীবনে ভালো থাকার অধিকার সবার আছে। তুমি কি সারা জীবন অতীত ভেবে কাঁদবে? ইভা নীরব নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই সিনথিয়া বলে, আপু যখন চাচ্ছে না। ইরফাদ চোখ তুলে তাকায়। চোখের দৃষ্টির গরম উত্তাপে চুপ হয়ে যায় সিনথিয়া। অতঃপর ইরফাদ বলে, ইভা, যে মানুষটা তোমাকে ভালোবেসে গ্রহণ করতে চাচ্ছে, তুমি তাকে কেবল বাচ্চার জন্য অ্যাকসেপ্ট করতে চাচ্ছ। এই বিষয়টা চোখে লাগছে আমার। যাকে অনুভব করো না তাকে কেন বিয়ে করবে? তার লাইফ তো একটাই। তার জীবনের সকল অপূর্ণতা, বিষণ্ণতা, একাকিত্বতা যদি পার্টনারের স্পর্শে দূর না হয়, তাহলে তাকে এমন জীবন কেন দিবে যাকে তুমি ভালোবাসতে পারবে না, অনুভব করতে পারবে না? তার সাথে জীবন জড়ানো উচিত যাকে তুমি অনুভব করো, যাকে তুমি ভালো রাখতে পারবে। ওনার সাথে কয়েকদিন কথা হয়েছে আমার। মানুষটা ভালো, তবে টুম্পার প্রতি ওনার ভালোবাসা থাকায় আমার মনে একটু সফট কর্নার তৈরি হয়েছে। তাহলে রাতে সাজিদের ফ্যামিলিকে ডাকি। টুম্পাকে ছাড়া আমি এমন চিন্তা করতেই পারবো না। টুম্পা ভালো থাকবে, তোর কাছেও আমাদের কাছেও। ওর দুটো পরিবার, ওর যেখানে খুশি থাকবে। একান্তই কখনো প্রবলেম ফেস করলে টুম্পার দায়িত্ব আমার। তুই শুধু সম্মতি দে। খুব ভয় লাগছে ভাইয়া। যদি বলতে কিছু নেই, রাইট পারসন হলে লাইফকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। তুই সম্মতি দিলে আমি আজ রাতেই কল দিব। রেদানুর রহমান বলেন, আমার একটা ইচ্ছে আছে, যেহেতু সিনথিয়া কেস সলভ না হওয়া অবধি বাসায় যেতে পারবে না। দুটো সন্তান আমার, আমি চাই দুটো প্রোগ্রাম একদিনই হোক। আমার দুটো বাচ্চা আমার সামনে নতুন জীবনে পদার্পণ করুক। উপর আল্লাহ শান্তি দিক পৃথিবীর সমস্ত সন্তানের বুকে, সাথে আমার বাচ্চা দুটোর হৃদয় বরফ শীতল হোক। সাজিদের বাসায় কল দেওয়া হলে তারা জানায় কাল আসবে, তাই আজকের রাতে কোনো আয়োজন নেই। রাতের খাবার শেষে নিজস্ব কক্ষে সবাই।
সিনথিয়ার মন পাথরের মতো ভার, গম্ভীর। যা হচ্ছে সব মিলিয়ে অশান্ত হৃদয়ে উত্তাল ঢেউ থামছে না। ইরফাদের কোলের উপর ল্যাপটপ মন ডুবিয়ে কাজ করছে সে। অশান্ত সিনথিয়া হাসপাস করছে। অনুতপ্ত মানুষকে কি একবার সুযোগ দেওয়া উচিত নয়? এই বাসার একটা মানুষ এই বিষয়টা ভেবে দেখল না। হারমোনি আবছা আলোয় পায়চারি করছে সিনথিয়া। ইরফাত কাজের ফাঁকে চোখ কুচিয়ে দেখে, তারপর দৃষ্টি দেয় ল্যাপটপের স্ক্রিনে। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়। সিনথিয়া থেমে যায়, মনে মনে ভাবে আজ কোথায় ঘুমাবে সে, দোলনায় নাকি ইরফাতের পাশে। সিনথিয়া বলে, ফ্রেশ তো হয়েছি, এখন কোথায় ঘুমাবো? ইরফাত সিনথিয়ার দিকে তাকায়, হাপত মস্তক চোখ বুলে বলে, ড্রেস চেঞ্জ করো, কটন সফট ড্রেস পরে আসো, অথবা স্কার্ট টি শার্টও পরতে পারো। এগুলোতে কি প্রবলেম? ঘুমাতে প্রবলেম হয়। এগুলো তো কটনেরই। তবে সফট না, আর জামার সাথে হালকা জরি ওয়ার্ক স্টোন আছে। এগুলো তো আমার শরীরে আছে, আপনার কি সমস্যা? শরীরটা তো আর আলাদা থাকে না, আমার বুকের ওম খুঁজতে আসে। ড্রেস সফট না থাকলে জড়িয়ে ধরে ফিল পাওয়া যায় না, সো অলওয়েজ সফট ড্রেস পরবে। সিনথিয়ার মাথায় একটা চক্কর দেয়। কি চিন্তা ভাবনা রে বাবা, এমনটা তো সে কখনো ভেবেও দেখেনি। সাদা রঙের কোমল নরম ঢিলে ঢালা টি শার্ট, কটনের স্কার্টটা লাল রঙের। টি শার্টের পেছনের অংশে নাক ভি আকৃতির। আয়নায় দেখা যাচ্ছে পিঠের কালো তিলটা। হাত দুটো বড় শূন্য আকৃতির, ছোট ছোট ফিতা দিয়ে বাঁধা। চুলগুলো বেরুনি পাকায় সিনথিয়া। তারপরে ধীর পায়ে কক্ষে প্রবেশ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ইরফাদের ফিরে তাকায়। মাশাল্লাহ, আজকে খুব বেশি সুন্দর লাগছে। আসুন আসুন। সিনথিয়া ধীর গলায় বলে, দোলনাটা নামিয়ে দিন, আমি আজ ওইখানেই ঘুমাই। দূরত্ব বাড়াচ্ছেন ম্যাডাম। আপনার যে ঘুম হয় না? অসুস্থ স্বামীকে ফেলে দোলনায় ঘুমাবেন? আপনি তো নির্জন রাস্তায় আকাশ বাতাস কাঁপিয়ে কথা দিয়েছিলেন ভালোবাসবেন, ভালো রাখবেন। তাহলে এত পালাই পালাই কিসের আপনার? না মানে, আসুন, বুকটা ফাঁকা আছে। আপনার ঘুমটা দীর্ঘ, শান্তির, স্বস্তির হওয়ার জন্যে আমি অলওয়েজ রেডি। আমার কোনো কাজে আপনি অসন্তুষ্ট? আমি কি ভালোবাসতে পারছি না, ভালো রাখতে পারছি না? আপনি হসপিটালের গত সময়ে আমার কেবিনের বেড থেকে নামেননি। এতগুলো নার্সের কথা আপনি অমান্য করেছেন। এই প্রথমবার আপনার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করেছি ম্যাডাম। আপনাকে কাছে রাখার জন্য হসপিটালের রুলস ভেঙেছি। তবে সব বুঝলাম। রাতে চুপি চুপি পায়ের তালুতে কি করছিলেন? সিনথিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এই লোক তাকে জ্বালিয়ে মারবে এখন। সব বুঝেও কেন মুখে বলছে সব? ইরফাত সিনথিয়ার বালিশটা ঠিকঠাক করে দিতে দিতে বলে, পায়ের তালুতে অজস্র চুমু, এই পুরো আমিটা কি করলাম? আমার মুখটা কি খুব বাজে দেখতে? উঠে আসুন ম্যাডাম, আপনার শীতল ওষ্ঠে আমাকে ছুঁয়ে ধন্য করুন। সিনথিয়া পিটপিট করে তাকায়। হে কি অবস্থা! এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে জানলে তো সে রুমই আসতো না। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরব নিস্তব্ধ সিনথিয়াকে দেখে ইরফাত বলে, তুমি আসবে নাকি আমি উঠব? সিনথিয়া দুটানায় পড়ে যায়। বুকের মধ্যে নতুন অনুভূতি থেকে থেকে জ্বলছে। প্রথম দিনের মতো অজানা অনুভূতিতে কাঁপছে হৃদয়। তবু ধীর পায়ে উঠে যায় বিছানায়, গুটে শুটি মেরে শুয়ে পড়ে ইরফাদের পাশে। এবার হাতে তোলা পাতলা হালকা সুতোর কাজের নকশি কাঁথাটা টেনে নেয় ইরফাত। অতঃপর ভালোবাসো? সিনথিয়া চোখ খুলতে বন্ধ করে নেয় চোখ। ইরফাত আরেকটু দূরত্ব কমায়। ঘন উষ্ণ শ্বাস পড়ছে সিনথিয়ার কপাল জুড়ে। সিনথিয়া নিঃশব্দে তলিয়ে যায়। তবে তার যন্ত্রটা দাপিয়ে চলতে শুরু করে দুর্নিবার। ইরফাত শীতল গলায় বলে, বলো। কি? ভালোবাসো? সিনথিয়া মাথা ঝাঁকিয়ে বলে, কি ভালোবাসি। এত লজ্জা কোথা থেকে এসে ভর করলো সিনথি? বিরক্ত লাগে আপনার? একটু না। আমি একটা কথা বলতে চাই, প্লিজ একটু ভেবে দেখেন। আমি না স্বস্তি পাচ্ছি না। ইভাবুকে প্লিজ বিয়ে দেবেন না, ভাইয়ার রায় আসা অব্দি। ছেলে মানুষই করো না সিনথি। ইম্যাচুরিটি, পাগলামি, ছেলে মানুষই আমি উপভোগ করি। তবে কিছু ক্ষেত্রে ইম্যাচুরিটি বেমানান। নিজেদের সম্পর্কের মধ্যে থার্ড পারসন টেনে
সম্পর্ক নষ্ট করো না। তোমার ধারণা আছে রাফসান কি নষ্ট করেছে? যাই করুক, ভাইয়া অনুতপ্ত। অনুতপ্ত মানুষকে তো একবার সুযোগ দেওয়া উচিত। তুমি ভুলে গেছো কি রাফসান ইভার সাথে কি কি করেছে? ওকে ওই বিধ্বস্ত অবস্থায় কোথায় রেখে এসেছিল? আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া আমার মাথায় হাত রেখে বলেছে এমন কিছু সে করেনি। তুমি কি ভুলে যাচ্ছ রাফসানের অপরাধ? এই অপরাধের মাস্টার মাইন্ড আমার ভাইয়া নয়। ভাইয়াকে কেউ ম্যানিপুলেট করতো, তার ব্রেন ওয়াশ করা হতো। তবু সে অপরাধী আমি জানি, তবে ফাঁসির আসামি তো নয়। যদি একদিনের জন্য ছাড়া পায়, তবু তাকে একটা সুযোগ দিন। তুমি পারবে? আমার জীবনেও অ্যাক্সিডেন্ট আছে, তাকে আমি মুক্ত করে দিয়েছি। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে আছে ঘৃণা। এই ঘৃণা কোনো কিছু দিয়ে রিমুভ করা যাবে? তাকে আরেকবার সুযোগ তো দূর, তার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার নেই। তুমি পারবে রাফিকে ক্ষমা করতে? নিজের জায়গায় না, অন্যের জায়গায় দাঁড়িয়ে অন্যের বিষয়গুলো বিচার করো। সবার জীবনে কি সব দুর্ঘটনা সেম এমপি সাহেব? দুর্ঘটনা সেম না হলেও কিছু কিছু ঘটনার তিক্ততা এত বেশি যে প্রিয় মানুষটাও মন থেকে উঠে যায়। আর একবার মন থেকে উঠে গেলে সে জায়গায় সেকেন্ড টাইম তাকে বসানো যায় না। আপুদের বিষয়টা ভিন্ন, ওদের একটা বাচ্চাও আছে। ওই বাচ্চার দিকে তাকিয়েও যদি... ইভা অনেক আগেই ডিভোর্স পেপারস সাইন করেছে সিনথি। ওইটা তো আর ইসলামিক দৃষ্টিতে ডিভোর্স হয় না। আপনি আপুর সাথে একবার আলোচনা করুন, আমার খুব অশান্তি লাগছে। সিনথি, আমাকে ফোর্স করো না। আপনি একবার তো জানান। কথা বাড়িও না সিনথি, ঘুমাও। রাগ করছেন কেন? আমি কি খুব খারাপ কিছু বলেছি? আমার ভাইয়া অনেক বড় অপরাধী, ক্ষমার অযোগ্য। তার একটা বাচ্চা আছে, সে জানতই না। জানার পর সে দুর্বল হয়ে পড়েছে। এটা কি আপুকে জানানো উচিত নয়? সে পাস্ট লাইফের মানুষের কাছে ফিরে যাক না যাক ওইটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু বাচ্চাটা আমার ভাইয়ের। সে মুক্তি পেয়ে যদি বাচ্চার দাবি করে, আপুর জীবনে আরেকবার ঝড় উঠবে। আমি তা মানতে পারছি না। ডোন্ট ওয়ারি, যখন আমি শিওর হব বাচ্চা তোমার ভাইয়ের কাছে নিরাপদ, আমি নিজে দেখা করাতে নিয়ে যাব। আমার আরেকটা প্রশ্ন আছে। বলে ফেলো। বাবা ফোন করে একটা কথা বললেন, আমার শ্বশুর বাবা কি জানেন আমি সম্রাট শাহজাহানের মেয়ে? না। এই বিষয়টা তো ধোঁয়াশায় রয়ে গেছে এমপি সাহেব। শ্বশুর বাবা জানলে তো আমাকে মেনেই নেবে না। কেন নিবে না? আমার বাবা বলেছেন সম্রাট শাহজাহানের সাথে আপনার বাবার একটা বড়সড় ঝামেলা ছিল। এই বিষয়ে আমি কিছু জানতে চাই না, তবে রাফসান আমার ভাই, সম্রাট শাহজাহান আমার বাবা, এটা জানার পর তারা আমাকে আর ভালোবাসবে না। ইভাপু আমাকে আর আদর করবে না, সবাই দূরে ঠেলে দেবে। দ্বন্দ্ব তোমার বাবার সাথে, ভাইয়ের সাথে, তোমার সাথে কি? আমি তাদের রক্ত। ওনারা কি বিশ্বাস করবে আমি অমন অপরাধী নই? সবাই দূরে ঠেলে দেবে আমাকে। আমি আপনাকে হারিয়ে ফেলবো। আমি বিশ্বাস করি আপনি অন্যায়ের সাথে নেই। তাহলে অপরাধ করে আমার বাবা ভাই শাস্তি পেয়েছে, এই বিষয়টা লজিক্যাল। সেই জায়গা থেকে আমি ভরসা পেয়েছি, আপনাকে আঁকড়ে ধরেছি। আপনি কি আমাকে ভরসা করবেন? সবাই দূরে ঠেলে দিলেও আমাকে আঁকড়ে ধরবেন? ইরফাত যখন একবার তোমাকে বলেছে ভালোবাসে, তাহলে হৃদয় উজাড় করেই ভালোবাসে। আর ভালো যখন বাসেই, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা সে রাখে। সো ডোন্ট প্যানিক। ইরফাদের শীতল গলা, হৃদয় স্পর্শী কথা হৃদয় ছুঁয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন কক্ষে ডুবে আদরে বিড়ালের মতো নিতে আসে বলিষ্ঠ বুকে। হৃদযন্ত্রের দুর্বার কম্পনে কান পেতে থাকে সে। ইরফাদের গলার স্বর আরো শীতল। তোমাকে আগলে রাখতে পুরো পৃথিবীর সাথে লড়বো আমি, তুমি শুধু ভালোবাসাটুকু দিও। বৃষ্টি ভেজা ঠান্ডা আমেজে ডুবে আছে সকালের দৃশ্যপট। নামাজ শেষ করে উঠেছে ইভা। ঝিরিঝিরি বৃষ্টি বইছে এখনো। কালো মেঘে অন্ধকার ছড়িয়ে ডুবে আছে আকাশ। চারপাশটা অন্ধকারাচ্ছন্ন। ব্যালকনির গাছগুলো তুমুল বৃষ্টিতে নুয়ে পড়েছে। ঝরে গেছে কিছু ফুল। ব্যালকনির সাদা টাইলস বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। ব্যালকনি থেকে ফুলগুলো ছোট ঝুড়িতে তুলে নিচ্ছে ইভা। গাঢ় নীল রঙের মাঝে মোমবাতির মতো প্রজ্বলিত আগুনের শিখার মতো অপরাজিতা ফুল যেন জ্বলছে। ফুলগুলো তুলে নেয় ইভা।
ফুটন্ত গরম পানিতে অপরাজিতা মিশিয়ে চা তৈরি করে কাচের স্বচ্ছ কাপে ঢেলে নেয়। অতঃপর বিছানায় কাঁথা জড়িয়ে গুটিসুটি মেরে জানালায় অদূরে তাকিয়ে গরম ধোয়া ওঠা চায়ে প্রকার চুমুক দেয় ইভা। বারিশের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা এই নিয়ে 3বার কেঁপে কেঁপে উঠল। হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে নেয়। ফোনের স্ক্রিনে ভাসছে সাজিদ ভাই নামক নামটি। ইনবক্সে যায় ইভা। বৃষ্টির জলে ভেসে যাক তোমাক সমস্ত বিষণ্ণতা বিকেল একাকিত্বের রাত, ঝর্ণার দিগন্ত হৃদয়ের শুভ্র সকালের মতো ফুল ফুটুক, ঝরে যাক সমস্ত যন্ত্রণা। আমার হৃদয়ের রানী শুভ সকাল, পরীর ছানা ঘুমাচ্ছে, আমার মিষ্টি ছানাটাকে গুড মর্নিং বলে দিও। বিশ্বাস করো, যতটা ভালো আমি তোমাকে বাসি ঠিক ততটাই যত্ন আমি টুম্পাকে করব। আমাকে তুমি একবার ভরসা করো। আরে অনলাইনে থেকেও মেসেজ সিন করো না কেন? পরপর এতগুলো মেসেজ পড়ে ইভা চার কাপে আরেকবার চুমুক দেয়। হুনু হাতে কিবোর্ড টাইপ করে। টুম্পা ঘুমাচ্ছে। তুমি কি কখনোই আমার সাথে সেই ইচ্ছায় কথা বলবে না? ইভা দীর্ঘশ্বাস টানে, তারপর দ্রুত আঙ্গুল চালিয়ে টাইপ করে। মন ভাঙা মানুষগুলো মনে হয় এমনই হয় সাজিদ ভাই। একবার বিশ্বাস নষ্ট হলে সে মানুষটা মনে হয় আর স্বাভাবিক হতে পারে না। তুমি কি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না শিভা? শুধু নামমাত্র আমাকে বিয়ে করে কি হবে যদি ভালোই না বাসতে পারো? ইভা নিজের মনের সাথে তলিয়ে ভাবে, ক্ষণে ক্ষণে ছাড়ে দীর্ঘশ্বাস। ফোনটা নিজের চোখের সামনে থেকে সরিয়ে রাখে। হৃদয়ের ব্যথা এখনো তাজা। এত সহজ সব নতুন করে শুরু করা। সঠিক মানুষের ভালোবাসা নাকি অতীত মুছে দিতে পারে? কতটুকু সত্য কথাটুকু? গুড়ি গুড়ি বৃষ্টির পানি দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে ইভা। কি করা উচিত? মেয়ের জন্য একজন মানুষকে কি মেনে নেওয়া উচিত? কিন্তু হৃদয়ে যে ব্যথা বয়ে বেড়ায় তাকে কখনো মুছবে? একটা মানুষ ফুলের মতো রঙিন জীবনটাকে আধারে ডুবিয়ে গেছে, সেখান থেকে কি আলো দেখা সম্ভব? জীবনকে এত সহজে দ্বিতীয় সুযোগ দেয়া যায়? সবাই পারে? চোখ সরে নেয় ইভা। অতঃপর নিজের ভাইয়ের কথাগুলো স্মরণ করে। ইরফাত নিজেও ঠকে যাওয়ার তালিকায় একজন। তার হৃদয়ে যে ঝড় বয়ে গেছে তা কি তার জীবনের চেয়ে কম? বরং তার চেয়েও বেশি। সঠিক মানুষের ভালোবাসায় তার জীবনে রং ফিরেছে। একজনের জীবন থেকে অন্যজনকে অনুপ্রাণিত হয়। সবার জীবনে কি দ্বিতীয়বার সঠিক মানুষ আসে? দ্বিতীয়বার কি সবাই ভালোবাসতে পারে? মানব জীবন বড় অদ্ভুত। কেউ ভালোবাসা পেয়েও মর্যাদা দেয় না, কেউ চেয়েও পায় না। কিছু মানুষ ভুল করে, সেখান থেকে মুভ অন করে সহজেই। আবার কেউ কেউ থেমে যায় ভাঙা জায়গাতেই। আবার কারো কারো মুভ অন করার সুযোগই নেই। একজনের জীবন অপরজনের সাথে কখনোই মিলবে না। কতটুকু ভুল করেছেন তার উপর ডিপেন্ড করে মুভ অন করাটা। আপনি ভুলের পথ ধরে যত বেশি আগাবেন, আপনার জন্য ফিরে আসার পথ ততই জটিল হবে। হয়েছেও তাই। ভুলটা এতই বেশি যে জীবন মরণের সন্ধিক্ষণে সিদ্ধান্তহীনতায় ঝুলছে সে। না পারছে ফিরে আসতে, না পারছে এগিয়ে যেতে। ভাবতে ভাবতে ভাবনার জগতে তলিয়ে যাওয়া ইভার তাল ফেরে ফোনের মৃদু কম্পনে। ফোনটা অনিচ্ছাকৃতভাবে আরেকবার হাতে তুলে ইভা। অতঃপর, ইভা, ভালোবাসা নাকি ভালো রাখারই অন্য রূপ। ভালো রাখার শক্তি আমার আছে। পৃথিবীর সবাইকে খারাপ মনে করো না। সব পুরুষ যদি খারাপই হতো, পৃথিবীতে এত এত নারী পুরুষের ছায়াতলে থাকতো না। আমার স্পর্শে, আমার অনুপস্থিতিতে তোমার চোখে ভয়, অস্বস্তি, চোখে জল দেখতে হয়। এই জীবনে এর চেয়ে ভাবি কিছু হবে না। তবে এতটুকু বলতে পারি, অতটুকুই আগলে রাখবো যতটা আগলে রাখলে তুমি এক ঘুমে সকাল পাবে। ঠান্ডা হাওয়ায় উড়ে উঠে ইভার চুলগুলো ভেসাসা দুঃখের ভালায় করে ভাসতে থাকে ইভা। সুন্দর একটা সহজ জীবন হতো, ভালোবাসায় ভরপুর। ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যেত, ছোট্ট সংসার হতো। অপর প্রান্তের মানুষটা ভালোবাসতো, আগলে রাখতো। এত কঠিন জীবনে যে সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে পাঁজর ভেঙে যায়, একাকী নিরালায় নিভৃতে ভাবতে গেলে যে ঝড় বয়ে যায়, সে ঝড়ের তাণ্ডবে হৃদয় ভেঙে ভেঙে একাকার হয়ে যায়। ভালোবাসা দেখতেও ভালো লাগে, অনুভব করতেও ভালো লাগে, কিন্তু ভাঙা মন নিয়ে ভালোবাসতে যে ভয় লাগে, আত্মবিশ্বাসের অভাব বোধ হয়। ইভা,
আজ বাসা থেকে আমার পরিবার তোমার বাসায় যাবে। সমাজটা তো জানো, তবুও আমি অনেক কষ্ট করে সব বুঝিয়ে মানিয়ে নিয়েছি। এমন কাজ করো না আমি আমার পরিবারের সামনে মাথা তুলে দাঁড়াতে না পারি। গুঁড়ো বালির মতো বৃষ্টি যেন এক ঝটকায় রূপ বদলে ঝড়ে পরিণত হয়। শেষ কথাটা চোখে পড়তেই এবার বুকে তাণ্ডব শুরু হয় অবলীলায়। ধোঁয়াশার ধুম্র চাল ভ্যাত করে মনের কথাটা প্রস্ফুটিত হয় না। কখনো কখনো মুভ অন করাটা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। সবাই সহজেই মুভ অন করতে পারে না। দ্বিধাদ্বন্দ্বের দেয়াল ভেঙে গড়িয়ে দিয়ে বেরিয়ে আসতে পারে না ইভা। ধোঁয়াশার ধুম্র জালে আটকা পড়ে তার হৃদয়। নতুন করে ভালোবাসা এত সহজ নয়, সবাই পারে না। ইভা আঙ্গুল চালিয়ে লেখে, আমার দম বন্ধ হয়ে আসছে, আই নিড টাইম। ইভা, কি বলছো? এই শেষ সময়ে এসে এভাবে গুটিয়ে নিও না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। টুম্পা আমার কলেজার টুকরা, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ও জন্মের পর থেকেই আমি ওর খুব কাছে থেকেছি। জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না। ও কাছে এলে মনে হয় ও আমার বাচ্চা, আমি ওর বাবা। পৃথিবীতে এমন ঘটনা কি সত্যি নয়? কোনো পুরুষ কি অন্যের বাচ্চাকে মেনে নেয়নি? ভালোবাসিনি, যদি নাও বেঁচে থাকে আমি পৃথিবীর বুকে লিখে যেতে চাই, জন্ম না দিলেও বাবা হওয়া যায়। ইভার বুকের পাঁজর ভার হয়ে আসে ক্রমে। ফোনের কিবোর্ডে টাইপ করে ইরফাতের নাম্বারে। ভাইয়া, তোমার সাথে একটা বিষয় ডিসকাস করার ছিল। জানালা দরজা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন চার দেয়াল। ইরফাতের বাহুডোরে ঘুমন্ত এলোকে মেয়ে বুকের উষ্ণ মেয়ে বেঘরে ঘুমাচ্ছে। সাইড টেবিলের মৃদু আওয়াজে চোখ খুলে তাকায় ইরফাত। অন্ধকার ঠান্ডা আমেজ, নকশে কাঁথা জড়ানো উষ্ণ ভালোবাসাটুকু বুকে জড়ে এলোকে মায়ায় প্রগাঢ় চুমু বসিয়ে অতপর বুকের উষ্ণ আঁচ থেকে মুক্ত করে এলোকসি মাথাটা। অতপর ইভার মেসেজে চোখ বুলিয়ে নেয়। তারপর আঙুলের দাপটে দ্রুত টাইপিং করে, আমার রুমে আয় 1 মিনিটের মধ্যে। বিছানা রুম ছেড়ে উঠে বসে ইরফাত। ফোনে মেসেজ আসে, বউ উঠেছে? ঘুমাই। তাহলে পরে যাব। আবার পরে কিসের? ও সব জানে। মানুষের সুখ দুঃখ বোঝার মতোই মেয়ে ও ইমোশনাল। ঘুমের ডিস্টার্ব হবে যে। আরে আয় তো। 1 মিনিট হওয়ার কয়েক সেকেন্ড পূর্বে দরজায় কড়া নাড়ে। ইরফাত ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয়। দরজা খোলা আছে। ধীর পায়ে ঘুমন্ত বাচ্চাটাকে কাঁধে আগলে নিয়ে কক্ষে প্রবেশ করে ইভা। সাইড টেবিলের উপরে মৃদু আলোর লাইটটা অন করে দেয় ইরফাত। নিজের সাইডে জায়গা করে দেয় ইরফাত। ঘুমন্ত বাচ্চাটাকে কোলে তুলে কোমল আলিঙ্গনে বুকে নেয়। কাঁথা টেনে ঢেকে দেয় ইরফাত। অতপর ধীর গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কি সাজিদ ভাইয়ের সাথে কথা বলেছো ভাইয়া? হুম। আমার মনে হয় আমার সময় দরকার ভাইয়া। খুব আপসেট লাগছে আমার। তুই সাজিদের সাথে কথা বলিস না? আমি যতটুকু জানি তোদের মধ্যে কথা হয়। কাল তো তোর কাছে মতামত নিয়েই কল দিলাম। ভাঙা হৃদয় কখনো জোড়া লাগে ভাইয়া? দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায়? জীবন যদি ভুল পথে গিয়ে ধ্বংসের মুখে পড়ে, ভুল মানুষকে ভালোবেসে বিষণ্ণতার আধারে ডুবে যায়, যেখানে নিজের কোনো ভুল নেই, বিনা দোষে যদি কেউ ছেড়ে চলে যায়, তাহলে প্রত্যেক মানুষের উচিত সঠিক মানুষের জন্য জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেয়া। যে মানুষটা তোকে মাঝ পথে ভেঙে চুরে ফেলে দিয়ে গেল, সেই মানুষটা তো জানে তুই তাকে ছাড়া শূন্য। মাঝ পথে হাত ছেড়ে দিলে তোর জীবনে কেমন ঝড় উঠবে, কেমন তাণ্ডব চলবে সব জানে। সব জেনে বুঝে যে চলে গেল, বিন্দু পরিমাণ অনুতপ্ত হলো না, তার জন্য সারা জীবন কষ্ট বয়ে নেওয়ায় শুধু শুধু মানেই হয় না। আর যদি কখনো অনুতপ্ত হয় ভাইয়া, জীবনের কোনো এক ক্ষণে যদি সে তার ভুল বুঝতে পারে। তুই কি রাফসানের অপেক্ষা করছিস ইভা? মায়াবী টানা টানা আখি পল্লবী ভিড় করে অশ্রুক্ষণেরা। ইভা চোখ নামিয়ে ফেলে। গরম উষ্ণ জল টুপ করে পড়ে। ইভা কান্না জড়ানো গলায় বলে, খুব কঠিন একটা প্রশ্ন করি, তুমি কি তোমার ফার্স্ট ভুলে গেছো? তার অপেক্ষা করেছো কখনো? নো ওয়ানস লাইফ উইল ম্যাচ অ্যানাদার্স। আমার প্রবলেম আর তোর প্রবলেম আলাদা। প্রত্যেকটা জীবনের প্রবলেম, গল্প, দুর্ঘটনা ভিন্ন, তাই ডিসিশনও ভিন্ন হবে। আমার পাস্ট নিয়ে আক্ষেপ নেই, তার প্রতি অভিযোগ নেই। তার যে অপরাধ তাকে আমি ক্ষমা করে দিয়েছি, তবে তার ফেরার রাস্তা
বন্ধ। পৃথিবীর সব তোলপাড় করেও যদি সে ব্যাক করতে চায়, তার জন্য বিন্দু পরিমাণ জায়গা আমার কাছে নেই। তাহলে আমার কি করা উচিত ভাইয়া? যেখানে তুমি ভালো থাকবে, জীবনকে উপভোগ করবে, প্রাণোচ্ছল থাকবে, তুমি সেদিকেই যাবে। ভালো মনে করেই তো একজনকে এক্সপেক্ট করলাম, সে তো জীবন শেষ করে চলে গেল। তখন ছোট ছিলে, এতটাও বোঝার বয়স ছিল না। এখন তুমি ম্যাচিওর, ভালো মন্দ তুমি বোঝো, কোনটাতে তোমার লাইফ রিস্ক, কোনটা তোমার জন্য ভালো, তুমি এখন বোঝো। আমি তো বুঝতে পারছি না ভাইয়া, পৃথিবীর সকল মানুষের সাথে আমার প্রবলেম তো মিলবে না। আর সাজিদকে গ্রহণ করলে যদি রাফসান কখনো ফিরে আসে, আমার বাচ্চার দাবি করে, আমার জীবন তো পুনরায় যতটুকু বাদ আছে ততটুকু ভেঙে যাবে। তুমি রাফসানকে এখনো ভালোবাসো? আমি কিছু বুঝতে পারি না ভাইয়া, আমার শুধু শ্বাস ফুরিয়ে আসে। সে সৎ পথে ফিরলে তুমি তার সমস্ত অন্যায় ক্ষমা করে দেবে, সব ভুলে যাবে। ক্ষমা করার মালিক উপরালা, তবে তার দেয়া কষ্ট আমার শিরায় শিরায় ঢুকে আছে। তাহলে আমি দোটানায় ভুগছি, ওই জন্যই তো তোমার কাছে এলাম। তুমি বলো আমার কি করা উচিত? আমি সাজিদ রাফসান কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলবো না। লাইফ আমার, ডিসিশন আমার। আমার জীবনে প্রতারকের সেকেন্ড চান্স নেই। আমার বোনের জীবনেও আমি অবশ্যই এসব অ্যালাউ করব না। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। ভেঙে উঠে বসে সিনথিয়া দুজনের মুখ পানে চেয়ে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। অতঃপর নীরবতা ভেঙে সিনথিয়া বলে, আপু, কেঁদো না। ভালো থাকার জন্য তোমার মন যা বলে তুমি তাই করো। ইভা চোখের পানি মুছে ধীর গলায় বলে, তার প্রতি আমার ঘৃণা ছাড়া কিছুই নেই, তবুও ভালোবেসেছিলাম তো, আফসোস রয়ে গেছে। একবার কষ্ট দিয়েছি বাবাকে, ভাইয়া তোমাকেও, আর এমন ভুল আমি করতে চাই না। ইরফাত টুম্পার মাথায় হাত বোলানোর ফাঁকে ফাঁকে কথা বলে, কাল তোকে জিজ্ঞেস করেছি, তোর সম্মতিতেই সাজিদকে কল করা হয়েছে। এই মুহূর্তে এসে তুমি এসব বলছো? তার ফ্যামিলি আছে, যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভেবে চিনতে কথা বলা উচিত। এই কাজটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না ইভা। পুরো বিষয়টা তুলি ভাবে। কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভুগে ঠিক ভুল বিচার করা কঠিন হয়ে যায়। এখন কি হবে? জোরপূর্বক বিয়ে করলে সে পাগল হয়ে যাবে। চিন্তাটা মাথায় ভিড় করে। রক্ত চক্ষুতে টুপটুপ করে পড়ে কান্নার উষ্ণ জল। ভাঙা গলায় হু হু করে কেঁদে ওঠে ইভা। এখন কি করব আমি? সব খুব কঠিন লাগছে ভাইয়া। পরিস্থিতি বুঝে ইরফাত উঁচু গলাটা নামিয়ে ধীর গলায় বলে, কুল কুল। এবার আখি পল্লবে অশ্রুর বন্যা উপচে পড়া কান্না দেখে সিনথিয়ার ঘন আখি চুগলে অশ্রু কণারা ভিড় জমায়। আপনজনের কষ্ট দেখলে নিজের হৃদয়েও সেই কষ্ট করা নাড়ে। এবার কষ্ট দেখে হৃদয় যে হু হু করে উঠছে। ইরফাদের কঠিন হৃদয় কখনো কখনো নরম হয়ে যায় আপনজনের কান্নায়। কখনো কখনো সে ইস্পাত কঠিন, তবে ভুল মানুষের জন্য অশ্রু বিসর্জন সে কখনোই সাপোর্ট করে না। তবে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগে, তখন কঠিন হয়ে পরিস্থিতি সামাল দিতে হয় না, তখন বন্ধুসুলভ আচরণ করতে হয়। এই মুহূর্তে ইভা যদি ভুল মানুষের স্মৃতিচারণ করে কাঁদত, তাহলে ইরফাদের আচরণ হতো ইস্পাত কঠিন। তবে বঞ্চে বিষণ্ণতায় ভুগছে, তাই এই মুহূর্তে তার আচরণ বন্ধুসুলভ। ইরফাত নরম গলায় বলে, টাইম নাও, নিজের সাথে বোঝো, তোমার মনের উপর কোনো প্রেশার দিবে না। আমার বাচ্চাটার কি দোষ বলো? আমার বাচ্চাটা কেন বাবাকে পেল না ভাইয়া? দুঃখের ভেলায় ভাসতে থাকা ইভার কোমল হৃদয় হু হু করে থাকে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে থাকা ইভা তরপাতে থাকে। ইরফাত আবারও ধীর গলায় বলে, পৃথিবীতে সবাই পায় না। পৃথিবীতে কিছু প্রশ্নের উত্তর তুমি কখনো পাবে না, তাই উত্তরহীন প্রশ্নগুলো তুমি ভুলে যাও। কি করে ভুলবো? বিনা অপরাধে আমার বাচ্চাটা কষ্ট পায় ভাইয়া। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে কেন শাস্তি পেতে হয় আমাকে? একাডেমির বাচ্চারা আমার টুম্পার সাথে খেলে না। টুম্পার বাবা আমাকে ছেড়ে চলে গেছে বলে ওরা আমার বাচ্চাটাকে ছাড় দেয় না, আমার এই ছোট বাচ্চাটাকেও না। দুরন্ত টুম্পা
আজকাল মন মরা থাকে, কথা বলে না ভাই। ঠান্ডা মাথাটা ক্রমেই গরম হয়ে উঠছে ইরফাদের, কান থেকে ধোঁয়া উঠছে। অসুস্থ সমাজ ব্যবস্থায় অসুস্থ মস্তিষ্কের কাজ দেখতে দেখতে সে নিজেও ক্লান্ত। ইরফাদ দাঁতে দাঁত চেপে বলে, আগে বলনি কেন? কয়জনকে তুমি বোঝাবে ভাইয়া, কয়জনকে থামাবে? আমার ভেতরটা যে জ্বলে যায়। আমার ছোট্ট বাচ্চাকে ওরা ছাড় দেয় না। বাচ্চাদের মা বাবা চায় না তাদের বাচ্চা আমার টুম্পার সাথে মিশুক। এই বাচ্চাটার কি দোষ? এই সমাজ কেন বোঝে না আমার কোনো অপরাধ ছিল না, আমার টুম্পার কোনো দোষ নেই। চিরকাল নীরবে চোখের জল ফেলা মিটা খোলস ছেড়ে আজ বৃষ্টির ধারার মতো অবিরাম কাঁদছে। চোখের সামনে সবচেয়ে আদরের বোনকে এভাবে ভাঙতে দেখা একজন ভাইয়ের হৃদয়ের জন্য খুব কঠিন বিষয়। ইভা ডুকরে বলে ওঠে, আমার হৃদয় ছারখার, এইটুকু দুঃখ প্রকাশ করার জায়গা নেই আমার। আমার দুঃখ কেবল আমার হৃদয়ে রক্তক্ষরণ, বাকি সকলের কাছে শুধুই গল্প। এই গল্প বয়ে বেড়াতে আমি আর পারছি না। ফ্রেন্ড সার্কেল কেউ যোগাযোগ করে না, আমার সাথে কোথাও যাওয়া যায় না, আমাকে আনন্দ উল্লাসে নেওয়া যায় না, আমাকে কোথাও নেওয়া যায় না। আমার এই পৃথিবীতে কোথাও এক টুকরো জায়গা নেই, কোথাও না। আমি ছাদে যেতে পারি না, কারো সাথে কথা বলতে যেতে পারি না। এই পৃথিবীতে ডিভোর্সিতে কেউ নেই, কোথাও কেউ নেই। আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই ভাইয়া, কিন্তু আমার টুম্পা, ওর কোনো দোষ নেই। এই পৃথিবীকে আমি কি করে বোঝাই আমার বাচ্চাটা নির্দোষ? বাচ্চাদের পাপ থাকে না, বাচ্চাদের কোনো ভুল থাকে না। ওই দিন একাডেমিতে গিয়ে আমার ভেতর পুরে ছাই হয়ে গেছে। ওরা আমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়েছে। এই দগ্ধ হৃদয়ে ঘা আমার শুকায় না। এই পৃথিবীতে কেউ বোঝে না। বিনা অপরাধে শাস্তি পেতে পেতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কথাগুলো শুনতে শুনতে সিনথিয়ার চোখ দুটো পানিতে ভিজে ওঠে। দু হাতে ঢেকে ফেলে তার মুখ। ইভার কান্না তার ভেতরটা এফুর ওফুর করে দিচ্ছে। দুজনের কান্নার মাঝামাঝিতে বসে আছে ইরফাত। ইস্পাত কঠিন চোখ দুটি শুধু রক্ত লাল আভা ছড়াচ্ছে। ইরফাত ডান হাতে ইভার মাথায় হাত বোলায় আর ধীর গলায় বলে, নিজের যন্ত্রণা নিজেকেই বয়ে বেড়াতে হয়, এর কোনো প্রকাশ নেই, নেই ভাগ করার উপায়। যদি ভাগ নেওয়াই যেত তাহলে আমার বোন প্রতিদিন জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, এটা জেনেও চুপ থাকতাম না। তোর সমস্ত যন্ত্রণা আমি নিয়ে নিতাম। কঠিন মানুষটার হৃদয় যে কত নমনীয়, কত কোমল তাই ইভা জানে। ভাইয়ের মুখে এহেন কথায় কান্নার দূর বাড়ে। কান্না জড়ানো গলায় বলে, আমি কি করব ভাইয়া? প্রতিটা নির্ঘুম রাত আর পারিপার্শ্বিক প্রেসারে আমি খুব হাঁপিয়ে গেছি। এক ঘুমে আমার আর সকাল হয় না। আমার জীবন অন্ধকারে তলিয়ে গেছে। আলো ঝলমলে দিনগুলো আমার জীবনে আধার নিয়ে আসে। জীবনে এটুকু স্বস্তি পাইনি। আমি কি শুধু কাঁদতেই থাকবো সারা জীবন? আমি কি কখনো হাসতে পারবো না ভাইয়া? বোনের এহেন কথায় বুকের পাঁজর ভেঙে যেতে চাই। ইস্পাত কঠিন হৃদয়ে দুলে ওঠে। এক বাহুডুরে বোনকে আগলে নেয় ইরফাত। ভাই নামক শান্তির ছায়া তলে ইভা ছোট্ট বাচ্চার মতো মাথা ঠেকায়, হাত বুলিয়ে দেয় ইরফাত। ছেড়ে রাখা চুল ভর্তি মাথায় ছোট্ট করে হামি দেয় ইরফাত। অতঃপর ধীর গলায় বলে, জীবনকে আর একটা সুযোগ দাও। জীবনে অনেক স্ট্রাগল করেছো তুমি, অনেকটা কঠিন পথ তুমি পেরিয়ে এসেছো। এখন তোমার মুক্তির সময়, স্বাধীন হওয়ার সময়। এত সহজে ভেঙে পড়ার মেয়ে তুমি নও। জীবন কখনো কখনো এমন জায়গায় দাঁড় করায়, পেছনেও ফেরা যায় না, সামনেও আগানো যায় না, আবার মাঝামাঝিতেও থাকা যায় না। জীবনের হিসাব কখনো কখনো এতই ভয়ঙ্কর রূপ নেয়, জীবনের প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দেয় একটা ভুল ডিসিশন জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। একটা মারাত্মক ভুল ডিসিশনের পর চোখের জল শুকিয়ে গেলেও জীবনের অঙ্ক আর মেলে না। কিছু কিছু ভুলের সংশোধন নেই, ফেরার রাস্তা নেই, শোধরানোর উপায় নেই। কিছু কিছু ভুল শুধুই জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেয়। জানি আমি,
ভাইয়া, বলো। একটা মানুষকে নিজের চেয়েও বিশ্বাস করলাম, ভালোবাসলাম, ভরসা করলাম। সে এতটাই আশ্বাস দিল, শেল্টার দিল, ভালোবাসা দিল, সব দিল। বন্ধু বান্ধব জানলো আমরা মেড ফর ইচ আদার। তার পার্সোনালিটি চোখে পড়ার মতো, কোটিতে একজন, জাতীয় ক্রাশ। তার হাত ধরে ঘর সারলাম, বাড়ি সারলাম, পরিবার সারলাম, সব সারলাম। অতঃপর সবচেয়ে বিশ্বস্ত মানুষটার হাতে হাত রেখে পৃথিবীর সব উপেক্ষা করে চলে গেলাম। তারপর দেখলাম পুরো নতুন দুনিয়া। সবচেয়ে প্যাম্পার করা মানুষটি আর প্যাম্পার করলো না, ভালোবাসলো না, আগলে রাখলো না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম সে নেই। দিন শেষে আর ফিরল না। আমার কাছে টাকা নেই, ঘরে খাবার নেই, বাসায় থাকার মতো ভাড়া নেই। বাড়ি ফিরবো, কাছে ফোনটাও নেই। বাসায় ফেরার রাস্তাও চেনা নেই। জব করব, লোভিং নেই। এই বিশাল পৃথিবীতে ওই দিন বুঝেছি আমার জন্য এইটুকু জায়গা কোথাও নেই, কোথাও না। একটা রাত কাটানোর মতো মাথার উপর একটু ছানি ছাদও নেই। ওই দিন বুঝেছি ভুল ডিসিশন কি জিনিস। কখনো কখনো টিকে থাকাটাও খুব কঠিন হয়ে যায়। জীবন মরণের সন্ধিক্ষণে বুঝতে থাকা জীবনটা বুঝিয়ে দেয় একটা ভুল ডিসিশন, ভুল চয়েস, ভুল লাইফ পার্টনার জীবনের সমস্ত রং বিলীন করার জন্য যথেষ্ট। হাতে কিচ্ছু থাকে না। অতঃপর আমার রঙিন প্রাণোচ্ছল শুভ্র জীবনটা ডুবে গেল প্রগাঢ় অন্ধকারে। সেখানে শুধুই চোখের জল, শুধুই চোখের জল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।